কিছুক্ষণ পর মরিয়ম রেডি হয়ে ধীরে ধীরে রুমের দরজা খুলে বাইরে বের হলো। আর তাকে দেখে যেন কয়েক সেকেন্ডের জন্য চারপাশ থেমে গেল। তার গায়ে কাঁচা হলুদ রঙের লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর লাগছে। নরম সিল্কের উপর সূক্ষ্ম সোনালী জরি আর হাতে করা স্টোন ওয়ার্ক পুরো ড্রেসটাকে রাজকীয় একটা লুক দিয়েছে। লেহেঙ্গার ঘের এত বড় যে হাঁটার সাথে সাথে নরম ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে চারপাশে। অন্য চারপাশে হালকা সবুজ আর গোল্ডেন এমব্রয়ডারি একদম নিখুঁতভাবে পুরো ড্রেসের সাথে মানিয়ে গেছে। গলায় ছোট্ট ডায়মন্ড সেট, কানে ম্যাচিং ঝুমকা আর খোলা চুলে হালকা কাজল দেওয়া নীলচে চোখ দুটো আজ যেন আরো গভীর লাগছে। এক কথায় রাজকুমারী। বসার ঘরে থাকা সবাই কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর একের পর এক প্রশংসা শুরু হয়ে গেল। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে, একদম পুতুল। সামিয়া বেগম তো হাত দিয়ে নিজের বুক চাপড়ে বললেন, আমার নজর লেগে যাবে আম্মা গো। মরিয়ম লজ্জায় হালকা হাসলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো মাহিদ। আর সবাই এবার আরো বেশি অবাক হলো, কারণ মাহিদের পাঞ্জাবিটা মরিয়মের লেহেঙ্গার সাথে একদম ম্যাচিং। কাঁচা হলুদ রঙের উপর একই ধরনের সবুজ আর সোনালী কাজ। যেখানেই তাকানো যায় স্পষ্ট বোঝা যাচ্ছে দুটো ড্রেস একসাথে কাস্টমাইজ করা হয়েছে। মাহিদ নিচে নেমে একবার মরিয়মের দিকে তাকালো। মরিয়ম ঠোঁট টিপে হাসছে, কারণ বেচারা মাহিদ এখনো মাস্ক পরে ঘুরছে। সকালে মরিয়মের দুষ্টুমির শিকার হয়ে তার গালে হালকা দাগ পড়ে গিয়েছিল, তাই সারাদিনই সে মাস্ক খুলেনি। এখনো সেই মাস্ক পরে দাঁড়িয়ে আছে। দুজন একসাথে ছাদের দিকে উঠতে লাগলো, যেখানে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। উপরে গান বাজছে, হাসির শব্দ বেশি আসছে। কিন্তু বিপত্তিটা ঘটলো সিঁড়ির মাঝপথে। লেহেঙ্গার ভারী ঘের সামলাতে গিয়ে মরিয়ম হঠাৎ হোঁচট খেয়ে সামনে পড়ে যাচ্ছিল। মা দ্রুত তাকে ধরে ফেললো, কিন্তু তাকে সামলাতে গিয়ে মরিয়মের ওনাটা আর ঠিক রাখতে পারলো না। ওনাটা এলোমেলো হয়ে কাঁধ থেকে নেমে গেল। মরিয়ম সাথে সাথে থেমে গেল। তারপর কাঁদো কাঁদো মুখ করে মাহিদের দিকে তাকালো। এখন কি করব? মাহিদ বিরক্ত চোখে তাকালো। হাঁটার সময় কি তোর কিছু মনে থাকে না? আচ্ছা, এইভাবেই যাই উপরে। তারপর ফিসফিস করে বলল, ওইখানে অনেক ছেলে আছে তো। মায়ের সাথে সাথে তার হাত চেপে ধরলো। পা কেটে ফেলবো তোর। মরিয়ম মুখ ফুলিয়ে বলল, তাহলে নিচে যাই, ছাড়েন, নিচেও লোক আছে তো। মরিয়মের নিরীহ প্রশ্নে মাইক কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর চোখে বিরক্তি নিয়ে চারপাশ দেখলো। ছাদে ওঠার আগে ছোট্ট একটা সিঁড়িঘর ছিল পাশে। কেউ খেয়াল করার আগে মাহিদ মরিয়মের হাত ধরে তাকে নিয়ে ভেতরে ঢুকে দরজাটা টেনে দিল। ঘরে ঢুকে মাহিদ ফোনে ফ্ল্যাশ লাইট অন করলো। হালকা আলোয় মরিয়মের অস্থির মুখটা স্পষ্ট হয়ে উঠল। হোঁচট খাওয়ার কারণে তার ওড়নাটা একদম এলোমেলো হয়ে গেছে। লেহেঙ্গার সাথে পাতলা ওড়না সরে যাওয়ায় কোমরের এক পাশও দেখা যাচ্ছিল। যাওয়ার মাহিদকে টানছে। মরিয়ম সাথে সাথে দুই হাতে ওড়নাটা ঠিক করার চেষ্টা করলো। লজ্জায় তার গাল লাল হয়ে গেছে। মাহিদের কেন জানি ভীষণ অস্থির লাগছিল। বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছিল সে। চোখ সরিয়ে নিচ্ছিল, অন্যদিকে তাকাচ্ছিল। এমনকি দুই তিনবার গভীর শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কিন্তু তবুও কেন যেন সামনে দাঁড়িয়ে থাকা মরিয়মের দিক থেকেই চোখ ফিরিয়ে রাখতে পারছিল না। মাহিদ হঠাৎ মরিয়মকে নিজের দিকে টেনে নিল। এত কাছে আসতে মরিয়মের বুক ধকধক করতে লাগলো। সে ভয় ভরা চোখে চারপাশে তাকিয়ে কাপা গলায় বলল, দেখুন। মায়ের ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে বলল, দেখান। তার কথায় মরিয়মের কান গরম হয়ে উঠল। লজ্জায় সে চোখ নামিয়ে ফেলল, অথচ বুকের ভেতরে অস্থিরতাটা কিছুতেই কমছিল না। মাইদ আস্তে আস্তে হাত বাড়িয়ে মরিয়মের এলোমেলো ওড়নাটা ঠিক করে দিতে লাগলো। কিন্তু আঙুলগুলো ওড়নার চেয়ে বেশি ছুঁয়ে যাচ্ছিল মরিয়মের কাঁধ, পেট। মরিয়ম নিচের দিকে তাকিয়ে আছে, চোখ তুলতে পারছে না। কানের লতি থেকে গাল পর্যন্ত পুরো লাল হয়ে গেছে। মাহিদ ভাই, সারিকা অপেক্ষা করছে, করুক। মরিয়ম ঢোক গিলল। মাহিদ ওড়না ঠিক করা শেষ করে তবুও সরল না, শুধু দাঁড়িয়ে রইল। এত কাছে যে মরিয়ম স্পষ্ট টের পাচ্ছে তার নিঃশ্বাসের উষ্ণতা। চোখ তোল। মরিয়ম মাথা নাড়ল না। মরিয়ম। গলার স্বরে এমন কিছু ছিল, আদেশ না, অনুরোধও না, অন্য কিছু, যেটা না মরিয়ম জানে না, কিন্তু বুক ভারী করে দেয়। সে ধীরে চোখ তুলল। আর অমনি বুঝলো এটা ভুল হলো, কারণ মাহিদ তার দিকে যেভাবে তাকিয়েছে সে চোখের ভাষা পড়তে মরিয়মের বেশিক্ষণ লাগলো না। সে সরে যেতে চাইলো, কিন্তু পেছনে দেয়াল। মাহিদ আলতো করে এক আঙ্গুল দিয়ে মরিয়মের থুতনিটা ধরলো। ভয় লাগছে। মরিয়মের গলায় কথা নেই, শুধু বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ছে। মাহিদ মাস্কটা নামিয়ে ফেললো। তারপর এত ধীরে, এত সাবধানে যেন মরিয়মকে কোনো সুযোগ দিচ্ছে না সরে যাও। ঝুঁকে এলো। মরিয়ম সরল না, পারল না। ঠোঁট দুটো যখন স্পর্শ করলো, হালকা কাচের মতো, মরিয়মের চোখ আপনা আপ থেকেই বন্ধ হয়ে গেল। মাহিদের উপর নিজের ভর ছেড়ে দিল। হাত দুটো মাহিদের পাঞ্জাবির কাপড় খামচে ধরল। কখন বুঝতেই পারেনি। বাইরে গান বাজছে, হাসির শব্দ আছে, কিন্তু এই ছোট্ট অন্ধকার ঘরে সময় যেন থেমে গেছে। কয়েক মুহূর্ত পর মাহিদ সরে এলো। মরিয়ম চোখ খুলল না, খুলতে সাহস হলো না, কারণ খুললেই মাহিদের মুখ দেখতে হবে। আর এই মুহূর্তে সেই মুখের দিকে তাকানোর মতো সাহস তার নেই। মাহিদ ফিসফিস করলো, এখন। মরিয়ম কপাল দিয়ে তার বুকে মুখ লোকালো। মাহিদ একটু হাসলো, নিচু গলায় হাত দিয়ে মরিয়মের মাথাটা আলতো ধরে রাখলো। বাইরে কেউ ডাকছে।
মরিয়ম, কোথায় তোরা? মরিয়ম নড়ল না, মাহিদও না। ডাকাডাকি ও কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল। মরিয়ম মাহিদের বুকে মুখ লুকিয়ে রেখেছিল। মাহিদ কথা বলছিল না, শুধু তার চুলে আঙুল বুলাচ্ছিল ধীরে, একটু একটু করে। তারপর হঠাৎ থামলো। মরিয়ম টের পেল পরিবেশটা বদলে গেছে। মাহিদ তার থুতনিতে হাত দিয়ে মুখ তুলল। মরিয়ম চোখ সরিয়ে নিতে চাইল, মাহিদ দিল না। আমার দিকে তাকাও। মরিয়ম তাকালো। মাহিদের চোখে কিছু একটা আছে, শান্ত, কিন্তু ভেতরে ভেতরে টান টান। সে নিচু হলো। মরিয়ম শ্বাস আটকে রাখলো, কপালে না, গালে না, সরাসরি ঠোঁটে, দীর্ঘ, স্থির। মরিয়ম হাত দিয়ে তার বুকের কাপড় মুঠো করে ধরলো। দীর্ঘ একটা সময় ওইভাবে কেটে গেল। মরিয়ম সরে এলো একটুখানি। মরিয়মের নিঃশ্বাস এলোমেলো। ছাদে যাবে? মাহিদ জিজ্ঞেস করলো, গলা নিচু। মরিয়ম কিছু বলল না। মাহিদ আবার কাছে এলো। তাহলে? মরিয়ম চোখ বন্ধ করলো, উত্তর দিল না। দেওয়ার দরকার পড়লো না। ছাদটা যেন রূপকথার কোনো জায়গা হয়ে উঠেছে আজ। চারদিকে হলুদ আর কমলার মেলা। গাঁদা ফুলের মালা ঝুলছে তারে তারে। হলুদ ওড়না দিয়ে সাজানো কোণগুলো বাতাসে দুলছে আলতো করে। মাটির কলসিতে ছোট ছোট মোমবাতি, তাদের শিখা কাঁপছে সন্ধ্যার বাতাসে। স্টেজের পেছনে বাঁশ দিয়ে বানানো খিলান, সেখানে জুই আর গাদা জড়ে দেওয়া। হালকা সুর ভেসে আসছে কোথাও থেকে। টোলে নরম বাড়ি, মেয়েদের গলায় হলুদের গান। স্টেজে হলুদ শাড়িতে সারিকা বসে আছে একা। গায়ে হলুদের উজ্জ্বলতা তার মুখে, কিন্তু চোখে অন্য কিছু। মরিয়ম এসে পাশে বসলো। ওদিকে মাহিদ ছেলেদের দলে গিয়ে মিশে গেল। মরিয়ম সারিকার মুখের দিকে তাকালো কিছুক্ষণ, তারপর বলল, তুই কি আসলে এত নরম সারিকা? সারিকা ঠোঁটের কোণে হাসলো। কিছু কিছু সময় নরম হতে হয়, তাই বলে এত। সারিকা চুপ করে রইল, তারপর উল্টো ঘুরলো। তা তোদের সংসার কেমন চলছে? ওই লুচ্চা পুরুষের সাথে আবার সংসার? ছ্যা। সারিকা হাসলো, এবার একটু বেশি। এই জন্যই তো জামাই বই দুজনে লাভ বাইট নিয়ে ঘুরছিস। মরিয়ম থমকে গেল, হাত দিয়ে গলা ঢাকার চেষ্টা করলো। কি? কোথায়? ঘাড়ে আছে একটা, আর একটু নিচে আছে। আর বলবো? মরিয়মের কান লাল হয়ে গেল। চুপ, বেয়াদব মেয়ে, আর বলা লাগবে না। সারিকা হাসতে হাসতে প্রায় কাত হয়ে যাচ্ছিল। মরিয়ম ওড়নাটা টেনে ঘাড়ে চাপা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওড়না পাতলা আর দাগগুলো একটু বেশি স্পষ্ট। যত ঢাকতে গেল মনে হলো আরো বেশি নজর পড়ছে। সারিকা একটু ডাক দিল পাশে দাঁড়ানো মেয়েটাকে, এই ব্যাগ থেকে আমার ফাউন্ডেশনটা দে তো। মরিয়ম চোখ বড় করল, কি করবি? চুপ করে বস। ফাউন্ডেশন এলো। সারিকা নিজে আঙুলে একটু নিয়ে মরিয়মের ঘাড়ে আলতো করে মিলিয়ে দিল। দাগগুলো একটা একটা করে ঢাকা পড়লো। হাতটা পাকা, যত্নশীল, এখন একটু ভালো। সারিকা সন্তুষ্ট গলায় বলল। মরিয়ম কিছু বলল না, শুধু সারিকার কাঁধে মাথা রাখলো চুপচাপ। দূরে ছেলেদের আড্ডায় মাহিদ হাসছিল কারো কথায়, কিন্তু চোখ ছিল ওদিকেই। পুরোটা দেখলো। সারিকার হাত, ফাউন্ডেশন, মরিয়মের লাল কান, মুখে হাসি এলো। চোখ সরালো না এখনই। মেরে দিল এ পুকারে আজা, मेरे दिल ए पुकारे आजा, राते सुहानी आजा, चांदनी में आग से लगे, महफिल में रंग जगा जा, नजरे सब तुझ पे ठहर जाए। ঢোলকের তালে পুরো উঠান জমে উঠেছে। চারদিকে রঙিন লাইটের ঝলকানি, মানুষের হইচই আর হাসির শব্দ। সারিকা চাচাতো ভাই রনি সবাইকে চমকে দিয়ে নিয়ে এলো এক নাচনে ওয়ালিকে। গাঢ় লাল ঘেরওয়ালা পোশাকে মোড়ানো মেয়েটা, বুকের কিছু অংশ বাদে পুরো বুক আর পেট দেখা যাচ্ছে। পিঠের কথা তো বাদই, যেন অন্ধকার রাতের মাঝে জ্বলন্ত আগুন। কোমরের ঝুমকা আর হাতে থাকা চুড়িগুলো নড়লে টুংটাং শব্দ উঠছে। খোলা চুলগুলো কাঁধ বেয়ে নেমে এসেছে, আর চোখের গাঢ় কাজল তাকে আরো রহস্যময় করে তুলেছে। গানের তালে তালে সে ঘুরে উঠতে চারপাশের ছেলেগুলো শীষ দিয়ে উঠলো। কেউ হাততালি দিচ্ছে, কেউ আবার মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটা ও ছেলেদের কাছে যাচ্ছে, তাদের সাথে তাদের মুখে হাত বোলাচ্ছে। ছেলেগুলো মেয়েটাকে সবার সামনে নিজের কাছে টেনে নিচ্ছে, খারাপভাবে টাচ করছে। ছাদে অবশ্য বড় কেউ নেই। সবাই ছেলে মেয়েদের অনুষ্ঠানের মজা ভালোভাবে উপভোগ করার জন্য নিচে চলে গেছে। মেয়েটা ঠোঁটের কোণে হালকা হাসি রেখে সবার মাঝখানে নেচে চলেছে, যেন পুরো আসরের নজর শুধু তার দিকে আটকে গেছে। মেরে দিল এ পুকারে আজা, রাত এ সোহানি আজা। সারিকা ভীষণ রাগ হলো। সে সরাসরি রনির সামনে গিয়ে দাঁড়ালো। কি হচ্ছে এসব ভাই? রনি নির্বিকার ভঙ্গিতে হাসলো। আরে একটু মজা করছি, এটাকে তোমার মজা মনে হচ্ছে? আজকালকার যুগে তো এসবই চলে। সারিকা মুখ শক্ত হয়ে গেল। দেখো ভাই, এসব বন্ধ করো, আমার এসব একদম পছন্দ নয়। রনিও এবার জেদ ধরে বলল, এসব যদি এখন বন্ধ হয় তাহলে আমিও চলে যাব, বলে দিলাম। সারিকা মহা বিপদে পড়ে গেল। একদিকে বাড়ির সম্মান, অন্যদিকে নিজের রুচি। কিছুক্ষণ চুপ থেকে বিরক্ত গলায় বল, আচ্ছা তোমরাই থাকো, আমি চলে যাচ্ছি। এই বলে সে দ্রুত নিচে নেমে গেল। মরিয়মও তার পিছন পিছন যেতে নিল, কিন্তু সিঁড়ির কাছাকাছি এসে সামনে মাহিদকে দেখতে পেল। ছাদে এত শব্দ হচ্ছিল যে মাহিদ ফোনে কথা বলার জন্য নিচে গিয়েছিল, এখন আবার উপরে উঠছে। মাহিদকে দেখে মরিয়ম হকচকিয়ে গেল। দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ালো। মাহিদ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি? কিছু না তো, সামনে থেকে। কেন? কেন আবার ছাদে যাব?
মাহিদ ভাই ছাদে কিছু নেই, চলেন রুমে যাই। মাহিদ ধীরে ধীরে মরিয়মের একদম কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে কোন দুষ্টু ঝিলিক। কেন, আমাকে কি এখন আরো কাছে চাই তোর? কথাটা শুনে মরিয়মের গা টকটকে লাল হয়ে উঠলো। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন নিজে শুনতে পাচ্ছে সে। লজ্জায় আর অপ্রস্তুতিতে কিছু বলতেই পারলো না। মায়ের ঠোঁটের কোণে হালকা হাসি টেনে তার পাশ কাটিয়ে উপরের দিকে উঠে গেল। মরিয়ম হকচকিয়ে পিছন ফিরল। তারপর তাড়াহুড়ো করে তার পিছনে যেতে যেতে বলল, মাহিদ ভাই, মাহিদ ভাই শুনেন তো। ছাদের পরিবেশটা দেখে মায়ের মুখ শক্ত হয়ে গেল। সে কিছু বলতে যাবে, তার আগে মরিয়ম দ্রুত তার হাতের বাহু শক্ত করে ধরল। মাহিদ ভাই, এখন ঝামেলা করলে ফুফুমনি সমস্যা হবে, চলেন নিচে চলে যাই আমরা, ওরা যা খুশি করুক। মরিয়মের কথায় মাহিদ ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে স্পষ্ট রাগের ছাপ। ঠিক তখনই হঠাৎ তার নজর গিয়ে আটকালো মরিয়মের গলার চেইনে। নীল পাথরের ছোট্ট লকেটটা অদ্ভুতভাবে চিকচিক করছে, মনে হচ্ছে ভেতর থেকে হালকা নীল আলো জ্বলছে। মাহিদের ভ্রু কুঁচকে গেল। কয়েক সেকেন্ড সে স্থির চোখে লকেটটা দিকে তাকিয়ে রইল। চারপাশে গান আর হইচইয়ের মাঝে সেই নীল আলোটা যেন আলাদা করে চোখে পড়ছে। চারপাশে তখন গান আর হইচই, পুরো ছাদ মুখরিত। কেউ হাততালি দিচ্ছে, কেউ ভিডিও করছে, আবার কেউ নাচে তালে তালে চিৎকার করছে। সবাই এতটাই নাচে গানে ব্যস্ত যে আশেপাশে কি হচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। এই সুযোগে রনি সেই নর্তকীকে নিয়ে ধীরে ধীরে ছাদের পেছনের দিকটা সরে গেল। নাচের ভঙ্গিতে দুজন এগিয়ে যাচ্ছিল, যেন কেউ বিষয়টা আলাদা করে বুঝতেই না পারে। সামনে উজ্জ্বল লাইট থেকে দূরে ছাদের অন্ধকার কোণাটা তুলনামূলক নির্জন হয়ে আছে। রনি চারপাশে একবার তাকিয়ে নিল। সবাই তখনও গান আর নাচে মশগুল। সামনের হইচই থেকে দূরে ছাদের পেছনে অন্ধকার অংশটা বেশ নিরিবিলি। নর্তকী মেয়েটা হালকা হেসে কিছু একটা বলতে রনি আরো একটু ঝুঁকে এলো, তার দিকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুজনের দূরত্ব ধীরে ধীরে কমে আসতে লাগলো। মেয়েটা চুরিং টুংটা শব্দ আর নিচে স্বরে হাসি মিলে পরিবেশটা অদ্ভুত ভারী হয়ে উঠলো। নর্তকী মেয়েটা রনির হাতটা নিয়ে নিজের পেটের উপর দিকে রাখলো। রনি যেন পাগল হয়ে যাচ্ছে। ধীরে ধীরে মেয়েটা হাতটা নিচে নামিয়ে আনছে। পেটের নরম চামড়াগুলো যেন রনিকে মৃত্যুর দিকে ডাকছে। মেয়েটা হাতটা আরো নিচে নিয়ে গেল, যতটুকু প্রয়োজন। দূর থেকে দেখলে বোঝা যায় তারা আর শুধু নাচের মাঝে সীমাবদ্ধ নেই। রনির দৃষ্টি আর আচরণ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মুহূর্তটা অন্যদিকে গড়াচ্ছে। মরিয়ম হঠাৎ কেঁপে উঠলো। তার আঙুলগুলো অস্বাভাবিকভাবে শক্ত হয়ে মায়েদের শার্ট আঁকড়ে ধরল। মায়ের ভ্রু কুঁচকে তাকাতে আবার সেই নীল লকেটটার দিকে চোখ গেল। অন্ধকার ছাদে লকেটের ভেতরে নীল আলোটা এবার আগের চেয়ে আরো তীব্রভাবে জ্বলছে। মরিয়ম ফিসফিস করে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো অস্পষ্ট হয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। মরিয়ম, মায়েদের কণ্ঠে এবার উদ্বেগ স্পষ্ট। পরের মুহূর্তে মরিয়মের শরীর হঠাৎ নিস্তেজ হয়ে এলো। মাথাটা ধীরে ধীরে মায়েদের কাঁধে হেলে পড়ল, যেন হঠাৎ করে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তার গলার নীল লকেটটা তখনও চিকচিক করে জ্বলছে। ছাদের আধো অন্ধকারে সে আলোটা যেন আরো রহস্যময় লাগছিল। মায়েদের চোখ স্থির হয়ে গেল লকেটটার দিকে। মায়ের যা বোঝার বুঝে গেল। মায়ের মরিয়মকে আলতো করে বিছানায় শুয়ে দিল। তখনও মরিয়ম পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি। তার মুখটা ফ্যাকাশে লাগছে, আর গলার নীল লকেটটা হালকা আলো ছড়িয়ে যাচ্ছে। মাইক কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের অস্বস্তি কাটাতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বের হয়ে একটা কফি কালারের টি শার্ট আর শর্টস পরে নিল। রুমে ফিরে এসে আবার মরিয়মের দিকে তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল। মরিয়মের পোশাক এলোমেলো হয়ে আছে, আর এই অবস্থায় ওকে আরাম দেওয়াটাও দরকার। একবার ভাবলো সারিকাকে ডাকবে, কিন্তু পরক্ষণই থেমে গেল। বিষয়টা অদ্ভুত দেখাবে। স্বামী থাকা অবস্থায় অন্য কাকে ডাকা ঠিক হবে না। গভীর নিঃশ্বাস ফেলে মায় ধীরে ধীরে মরিয়মের দিকে এগিয়ে গেল। তার চোখে তখন দুশ্চিন্তা আর অদ্ভুত এক দ্বিধা মিশে আছে। মায়ের একবার চারপাশে চোখ বোলালো। পুরো ছাদটা তখন নাচ গান আর হইচইয়ে ভরা। মেয়েরা দল বেঁধে নাচছে, ছেলেরা হাততালি দিচ্ছে, কেই আশেপাশে খেয়াল করছে না। সে আর দেরি করলো না, মরিয়মকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরলো। সিঁড়ির কাছে পৌঁছে হঠাৎই তার চোখে আটকে গেল ছাদের পেছনে অন্ধকার অংশে। যেখানে আলো কম, সেখানে দুইটা অবয়ব একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের আচরণ স্বাভাবিক নয়। মায়েদের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠলো। সে আর ওদিকে তাকালো না, মরিয়মকে নিয়ে দ্রুত নিচে নামতে শুরু করলো। দোতলায় নেমে এলো তারা। সেখানে তখন একদম ফাঁকা, কারণ সবাই নিচতলায় অনুষ্ঠানে ব্যস্ত ছিল। তাই কেউ তাদের খেয়াল করলো না। মায়ের মরিয়মকে নিয়ে সোজা রুমের দিকে হাঁটতে লাগলো, আর তার মনে ছাদে সে অদ্ভুত দৃশ্যটা ঘুরতে থাকলো। মায়ের ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো। মরিয়ম তখনও অচেতন অবস্থায় শুয়ে আছে। তার কপালে এলোমেলো চুল পড়ে আছে, আর নিঃশ্বাসগুলো ধীর হয়ে এসেছে। মায়ের কিছুক্ষণ দ্বিধায় বসে রইলো। তারপর আলমারি থেকে নিজের একটা পরিষ্কার শার্ট আর মরিয়মের একটা পাজামা বের করলো। সে খুব সতর্কভাবে মরিয়মকে সামলে দিল, যাতে তার ঘুম বা অস্বস্তি না পারে। পুরো সময় জুড়ে মায়েদের মুখে ছিল শুধু দুশ্চিন্তার ছাপ। তার মাথায় বারবার ঘুরছিল মরিয়মের হঠাৎ বেশ হয়ে যাওয়ার বিষয়টা, আর সেই অদ্ভুত নীল রকেটের রহস্য। পোশাক বদলে দিয়ে সে আবার একবার মরিয়মের কপাল হাত রাখলো।
তারপর বিছানার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। মরিয়মকে ওই অবস্থায় দেখে মাহিদ বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছিল। ঢিলে ঢালা শার্ট আর সাদা পায়জামায় তাকে অদ্ভুত শান্ত লাগছে। এলোমেলো চুলগুলো বালিশ জোরে ছড়িয়ে আছে, আর মৃদু আলোয় তার মুখটা আরো কোমল দেখাচ্ছে। মায়ের চোখ সরিয়ে নিল, নিজের ভেতরে অস্থিরতাটা চাপা দিতে কয়েকবার গভীর নিঃশ্বাস ফেলল, কিন্তু কিছুতে মন শান্ত হচ্ছে না। শেষে বিরক্ত হয়ে নিজের ব্যাগ খুলে দুটো ঘুমের ওষুধ বের করলো। পানি ছাড়াই খেয়ে নিয়ে ধীরে ধীরে এসে বিছানায় বসলো। আজ স্যার মরিয়মকে বুকে টেনে নিল না, শুধু তার পাশে শুয়ে পড়লো, মাঝখানে সামান্য দূরত্ব রেখে। রুমের আলো নিভে গেছে, চারপাশ নিস্তব্ধ, তবু মাহিদের চোখে ঘুম আসছে না। বারবার তার দৃষ্টি গিয়ে পড়ছে মরিয়মের গলা সেই নীল লকেটটার দিকে। আধো অন্ধকার, সেটার মৃদু নীল আবার স্পষ্ট দেখা যাচ্ছে। মায়েদের মনে অকার অস্বস্তি জমতে লাগলো। মায়ের চোখ বন্ধ করেও শান্তি পাচ্ছিল না। যতবার চোখ ফিরে নিতে চাইছে, ততবারই পাশের মরিয়মকে আরো স্পষ্টভাবে অনুভব করছে। ঢিলে ঢালা শার্টে মোড়ানো শান্ত মুখটা, এলোমেলো চুলের গন্ধ, তিন নিঃশ্বাসে উঠানামা, সবকিছু যেন অদ্ভুত এক টানে তাকে নিজের দিকে ডাকছে। মনে হচ্ছিল রাতের এই নিস্তব্ধতায় শুধু মরিয়ম নয়, তাদের মাঝে দূরত্বটাও ধীরে ধীরে মিলে যেতে চাইছে। মাহিদ অস্থির হয়ে পাশ ফিরল, নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করলো যে মরিয়ম এখন অসুস্থ, বেশ অবস্থায় আছে, কিন্তু তবুও বুকের ভেতরে অদ্ভুত টানটা কমছে না। ঠিক তখনই হঠাৎ মরিয়ম ঘুমের মাঝে অচেতনভাবে একটু সরে এলো। তার হাত আলতো করে মাহিদের হাত ছুঁয়ে গেল। মুহূর্তে মাহিদের শরীর কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেল, যেন নিজের ভেতরে ঝড়টাকে থামানোর চেষ্টা করছে। বাসার সবাই ভীষণ ব্যস্ত, ব্যস্ত থাকারই কথা। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। কেউ সাজসজ্জা নিয়ে ব্যস্ত, কেউ অতিথিদের দেখাশোনা করছে, আবার কেউ রান্নাঘরে ছুটাছুটি করছে। এর মাঝেই মরিয়মকে যেতে হয়েছে কলেজে। এমন গুরুত্বপূর্ণ সময় তার পরীক্ষা পড়েছে। বিষয়টা নিয়ে সে ভীষণ বিরক্ত। গাড়িটা ধীরে ধীরে কলেজের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। হঠাৎ মরিয়ম জানালার বাইরে তাকিয়ে বলল, আচ্ছা মাহিদ ভাই, আমি তো এখন বিবাহিত, তাই না? মাহিদ কোনো উত্তর দিল না। মরিয়ম বিরক্ত হয়ে আবার বলল, বলেন না। মাহিদ সংক্ষিপ্ত গলায় বলল, হ্যাঁ বিবাহিত তো। মরিয়ম সাথে সাথে গম্ভীর মুখ করে বলল, এক কাজ করি, লেখাপড়া আর করবো না, এসব তো মিসকিনটা করে, আমি তো এখন বড় লোক, তাই না? মাঝ ভ্রু কুচকে তার দিকে তাকালো, তুই আবার বড় লোক হলি কবে? মরিয়ম অবাক হওয়ার ভান করে বল, ওমা, জানেন না, বিবাহিতরা অনেক বড় লোক আর অবিবাহিতরা মিসকিন হয়ে থাকে। একটু থেমে আবার নাটকীয় ভঙ্গিতে বলল, এখন থেকে আমি আর লেখাপড়া করবো না। মাহিদ তার এসব ভুজুং ভাজুং কথায় কান দিল না। গাড়ি থামিয়ে কলেজের সামনে নামিয়ে দিল তাকে। মরিয়ম নামতে মাহিদ পিছন থেকে ডাক দিল, এই শোন। মরিয়ম পিছন ফিরে তাকালো, কিন্তু কিছু বলল না। মাহিদ কড়া কণ্ঠে বলল, কারোর সাথে ঝামেলা করবি না, পরীক্ষা শেষ হলে আমি এসে নিয়ে যাব। স্যারকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল সে কোনো মেকআপ আর্টিস্ট যে সাজবে না, নিজের সাজ সে নিজেই করবে। অবশ্য মেকআপের টুকটাক কাজ সে বেশ ভালোই পারে, তাই বিষয়টা নিয়ে আর কেউ তর্ক করেনি। এক এক করে বাড়ির সব মেয়েরা পার্লারে চলে গেল। মহিলারা ব্যস্ত রান্নাবান্না আর অতিথিদের নিয়ে, আর পুরুষরা ব্যস্ত বরযাত্রী এলে কিভাবে আপ্যায়ন করবে সেটা নিয়ে। শেষ পর্যন্ত পুরো বাড়িতে একা রয়ে গেল সারিকা। সারাদিন সে নিজের রুমের দরজা বন্ধ করে বসেছিল, এখনো পর্যন্ত ঠিকমতো সাজাও শুরু করেনি। ধীরে ধীরে মেয়েরা পার্লার থেকে ফিরতে শুরু করলো। মরিয়মের পরীক্ষা শেষ হবে 2টার দিকে, এখন বাজে 1:30। আর 1:30তেই বরযাত্রী আসার কথা। নিচে তখন গেট ধরার আয়োজন চলছে। মেয়েরা হাসাহাসি করছে, কে ফুল ঠিক করছে, কে আবার ফোনে ভিডিও করছে। সবাই কয়েকবার করে সারিকাকে ডাকতেও এলো, সারিকা আর কতক্ষণ, তাড়াতাড়ি বের হও। কিন্তু সারিকা শুধু ভেতর থেকে হা হো করে উত্তর দিল, বলল একটু সময় লাগবে। সবাই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিল। বিয়ের দিন কনের এমন নার্ভাস হয় স্বাভাবিক। হঠাৎ বাইরে থেকে শোরগোল শোনা গেল, সঙ্গে গাড়ির শব্দ, মানুষের চিৎকার আর হাসাহাসি। হয়তো বরযাত্রী এসে গেছে। সারিকা ধীরে ধীরে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। একটা গাড়ির দরজা খুলে একজন নামছে, সাদা রঙের শেরওয়ানি পরা। এক মুহূর্ত তাকিয়ে থেকে সারিকার চোখ সরিয়ে নিল। ঠোঁটে শুকনো একটা হাসি ফুটে উঠলো। তারপর ধীরে ধীরে আলমারির সামনে গিয়ে একটা সাদা শাড়ি বের করলো। অনেকক্ষণ চুপচাপ শাড়িটার উপর হাত বোলাতে লাগলো। এটা তাকে আবির দিয়েছিল, অবশ্য গিফট বলা ঠিক হবে না। সারিকা জেদ করে আবিরকে দিয়ে কিনেছিল শাড়িটা। সারিকা সাদা শাড়িটা পরে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে দেখে কিছুক্ষণ চুপ হয়ে রইল সে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে, যেন ভারী বিয়ের সাজের চেয়েও এই সাদামাটা শাড়িটাই তাকে বেশি মানিয়েছে। তার ঠোঁটে হালকা একটা হাসি ফুটলো, কিন্তু সেই হাসিতে আনন্দের চেয়ে কষ্টই বেশি ছিল। সে ফোনটা হাতে নিল, একবার একটা আইডিতে ঢোকার চেষ্টা করলো, কিন্তু ঢুকলো না, হয়তো ব্লক করা। তারপর মরিয়মের আইডিতে ঢুকে কিছু একটা লিখলো। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কাপা হাতে সেন্ড করলো। চোখ দুটো অকারণে ভিজে উঠলো। কিছুক্ষণ পর ফোনে থাকা আরেকটা সিম অন করলো সে। তারপর আবিরের নাম্বার খুলে ধীরে ধীরে লিখতে শুরু করলো, জানো আবির, সবাই বলে সময় সব ঠিক করে দেয়,
কিন্তু কিছু মানুষ থাকে যাদের জায়গা সময়ও নিতে পারে না। আজ হয়তো আমার চারপাশে অনেক মানুষ, অনেক আয়োজন, তবু মনে হচ্ছে আমি ভীষণ একা। আমি চেষ্টা করেছিলাম সব মেনে নিতে, কিন্তু মনটা বারবার তোমার কাছে ফিরে যায়। কিছু অনুভূতি জোর করে বদলানো যায় না। হয়তো তোমাকে আর কোনোদিন আমার বলা হবে না, তবু একটা কথা সত্যি, তোমাকে ভুলে অন্য কারোর হয়ে যাওয়াটা আমার জন্য কখনো সম্ভব নয়। আল্লাহ হাফেজ। সারিকা ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়লো। সাদা শাড়ি আঁচলটা হাতের মুঠে শক্ত করে ধরে আছে সে। তারপর ভাঙা গলায় আস্তে আস্তে গেয়ে উঠলো, বিয়ের সাজে সাজবার বেলায় সাদা শাড়ি গায়ে জড়াই ফুল দিয়া সাজাইলো আমারে। আমি কান্দিয়া ডাকিলাম, তবু না পাইলাম, কান্দিয়া ডাকিলাম তোমারে। লাল শাড়ি পরার স্বপ্ন পূরণ হইল না। গাইতে গাইতে তার গলা কেঁপে উঠল। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন একসাথে বেরিয়ে আসতে চাইছে। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু সে থামতে পারছে না। ফোনটা তখনও তার হাতে। আবিরের নাম্বারে ভয়েস রেকর্ড অন করা। সবকিছু রেকর্ড হচ্ছিল। তার কান্না, ভাঙা গলা, বুক ভাঙা আক্ষেপ, সব। কিন্তু গান শেষ হতেই সারিকা কাপা হাতে স্ক্রিনের দিকে তাকালো। অনেকক্ষণ চুপ থেকে শেষ পর্যন্ত সেন্ড করলো না। ধীরে ধীরে রেকর্ডটা কেটে দিল। তারপর ফোনটা বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করলো। মামা, মামা জানেন, পাগলের মতো আহাজারি করছে মরিয়ম। পরীক্ষার হল থেকে বের হয়ে ফোন চেক করেছিল সে। সারিকার প্যাসেজটা পড়ার পর থেকে মনে হচ্ছে পুরো দুনিয়া যেন ঘুরে উঠেছে। বুকের ভেতর অজানা ভয় জমে আছে। মাইত এখনো আসেনি। মরিয়ম আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না। দৌড়ে রাস্তার পাশে গিয়ে গাড়ির জন্য ছটফট করতে লাগলো। চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। একটা রিক্সা এসে থামতেই সে প্রায় দৌড়ে উঠে পড়ল। রিক্সাওয়ালা অবাক হয়ে বলল, কই যাবে? মরিয়ম তাড়াহুড়ো করে বলল, চলেন, বলতেছি, তাড়াতাড়ি চলেন। টাকা কিন্তু বেশি লাগবে কইলাম, যা লাগবে দিব, প্লিজ চলেন। রিক্সাওয়ালা আর কিছু না বলে রিক্সা চালাতে শুরু করলো। শহরে আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে দ্রুত এগিয়ে চলেছে সে। আর মরিয়মের হাত পা ঠান্ডা হয়ে আসে। বারবার কাপা হাতে ফোন বের করছে সে। মাইতকে কল দিল, ফোন বন্ধ। আবার দিল, তবুও বন্ধ। এক এক করে বাসার আরো কয়েকজনকে কল করলো, কারো ফোন ধরছে না। মরিয়মের বুক ধরপড় করতে লাগলো। তার বারবার মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে, খুব বেশি দেরি হয়ে যাচ্ছে। স্টেজে তখন নতুন বরকে ঘিরে হল্লোড় পড়ে গেছে। সব শালীরা মিলে তাকে নিয়ে মজা করছে। কে জুস ধরিয়ে দিচ্ছে, কে ছবি তুলছে। আবির বেচারা নতুন জামাই সেজে চুপচাপ বসে আছে, মুখে রুমাল চেপে মাঝে মধ্যে অস্বস্তি হাসি দিচ্ছে। ঠিক তখনই তার বন্ধু সিয়াম পাশে এসে ফোনটা এগিয়ে দিল। শালা, তোর মা কল করছে দেখ। আবির ফোনটা নিয়ে মায়ের সাথে ছোট্ট করে কথা শেষ করলো। তারপর ফোনটা পকেটে রাখতে গিয়ে হঠাৎ স্ক্রিনে চোখ আটকে গেল। একটা আননোন নাম্বার থেকে মেসেজ। ভ্রু কুঁচকে মেসেজে ঢুকলো সে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখের রং বদলে গেল। চোখ বড় বড় হয়ে উঠলো, যেন পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। তার মাথা ঘুরে উঠতে পাশে থাকা সিয়াম দ্রুত তাকে ধরে ফেললো। চারপাশে অতিথির অবাক হয়ে তাকিয়ে রইল। বাড়ির লোকজনও দৌড়ে এগিয়ে এলো। সিয়াম তাকে বসে দিয়ে বলল, আবির, কি রে, কি হয়েছে? আবির কিছুক্ষণ ফাঁকা দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে রইল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তারপর কাপা গলা অস্পষ্ট ভাবে বলল, সারিকা, সারিকা কোথায়? সারিকা বাবা দ্রুত এগিয়ে এসে বলল, ও তো নিজের রুমে তৈরি হচ্ছে বাবা। কথাটা শুনে আবির হঠাৎ তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। কোন রুমে? কোন রুমে? কি হয়েছে বাবা, বলো তো? কিন্তু আবির যেন কারো কথা শুনছেই না। পাগলের মতো বারবার বলতে লাগলো, কোন রুমে বলেন। ঠিক তখন সারিকার এক কাজে বলে উঠলো, সারিকা আপু তো ওনার রুমই, দোতলায় প্রথম রুমটা। কথা শেষ হওয়ার আগে আবির প্রায় দৌড়ে সিঁড়ির দিকে ছুটে গেল। সারিকা রুমের সামনে গিয়ে আবির দেখলো দরজাটা ভেতর থেকে বন্ধ। তার বুকের ভেতরটা কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে দরজায় হাত রাখলো। সারিকা, আমি আসছি, তোমার আবির, সরি, আমি মজা করেছিল, দরজা খোলো প্লিজ। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ এলো না। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে উঠলো। এবার জোরে দরজায় ধাক্কা দিল সে। সারিকা, দরজা খোলো। তবুও নিস্তব্ধতা। এর মধ্যে বাড়ির সবাই একে একে এসে জড়ো হয়েছে রুমের সামনে। সামিয়া বেগম ভয়ে কাঁদতে শুরু করেছেন। কারো মুখে কোনো কথা নেই। আবির এবার পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো। ঠিক তখন সিয়াম এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, এভাবে হবে না, দরজা ভাঙতে হবে। কথাটা শুনে যেন আবিরের হুঁশ ফিরল। সঙ্গে সঙ্গে সিয়ামকে নিয়ে দরজা লাথি মারতে শুরু করলো সে। একটা পর একটা আঘাতে পুরো বাড়ি কেঁপে উঠছে। ঠিক সেই মুহূর্তে মাহিদা এসে পৌঁছালো। সামনে এত ভিড় আর আতঙ্ক দেখে সে কিছু জিজ্ঞেস করার সুযোগও পেল না। হঠাৎ করে প্রচন্ড শব্দে দরজাটা খুলে গেল। আর ভেতরের দৃশ্য দেখে সবাই জমে গেল। সিলিং এর দিক থেকে নিচে ঝুলে আছে দুটো নিস্তেজ পা। চারপাশে মুহূর্তে চিৎকার আর কান্নার শব্দ ছড়িয়ে পড়লো। আবির আর কিছু ভাবতে পারলো না। দরজা খুলতে সে দৌড়ে গিয়ে ঝুলে থাকা পা দুটো শক্ত করে জড়িয়ে ধরলো। মায়ের দ্রুত উপরে উঠে রশিটা খুলতে লাগলো। হাত কাঁপছে সবার। ঠিক তখনই সামিয়া বেগম বিকট চিৎকার দিয়ে সেখানে বেশ হয়ে পড়লেন। পুরো বাড়িতে হইচই লেগে গেল। কেউ কাঁদছে, কেউ দৌড়াদৌড়ি করছে, আবার কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রশি খুলতে সারিকার নিস্তেজ শরীরটা আবিরের উপর লুটিয়ে পড়লো। আবির কাপা হাতে তাকে আগলে ধরে দ্রুত বিছানায় শুইয়ে দিল। তারপর তার গালে হালকা চাপড় দিয়ে ভাঙা গলায় বলতে লাগলো, এই এই মেয়ে, উঠো।
চোখ খুলো প্লিজ। তার কণ্ঠ কেঁপে উঠছে। সিয়াম, ও কথা বলছে না কেন? বল না ওকে কথা বলতে। আবির নিজের বুকের দিকে ইশারা করে অসহায় গলায় বলল, এখানে এখানে খুব কষ্ট হচ্ছে, বল ওকে কথা বলতে। সে বারবার সারিকাকে ঝাঁকাতে লাগলো, কিন্তু আশেপাশে কেউ সাহস পাচ্ছিল না কাছে যাওয়ার। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর আর অসহায় ছিল যে সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখন মায়ের কঠিন গলায় চিৎকার করে উঠল, ওকে নিয়ে বাইরে আসা। আমি গাড়ি বের করছি বলে মা দ্রুত বের হয়ে গেল। আবির কাপা হাতে সারিকাকে পাঁচকোলা করে তুলে নিল। মনে হচ্ছিল একটু জোরে ধরলে যেন ভেঙে যাবে সে। সিএম সামনে দাঁড়িয়ে মানুষের বিষ সরাতে লাগলো। সাইড দেন, রাস্তা ছাড়ে। চারপাশে কান্না, চিৎকার আর আতঙ্কের শব্দ। আবির কিছুই শুনছে না, তার সমস্ত মনোযোগ শুধু সারিকার নিস্তেজ মুখটার দিকে। বাড়ির বাইরে এসে দেখলো মায়ের ইতিমধ্যে গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে। আবির দ্রুত গিয়ে সারিকাকে নিয়ে ব্যাক সিটে বসে পড়লো। সারিকার মাথাটা নিজের কোলে তুলে নিল সে, কাপা হাতে বারবার তার মুখ ছুঁয়ে দেখছে। সারিকা, এই সারিকা, চোখ খুলো না প্লিজ। কিন্তু আজ আর সারিকা ঝগড়া করছে না, রাগ করে মুখ ফিরিয়ে নিচ্ছে না, বলছে না তোর সাথে আর কথা বলবো না, তুই আর মেসেজ দিবি না আমাকে। আজ নীরবতায় যেন তাকে আপন করে নিয়েছে। আবিরের চোখ বেয়ে পানি পড়ে সারিকার কপালে গিয়ে পড়লো। সে ভাঙা গলায় ফিসফিস করে বলল, তুমি না বলেছিলে আমাকে ছাড়া কোথাও যাবে না, তাহলে আজ এভাবে কেন চলে যাচ্ছ? আমি তো চলে আসছি, দেখো আমি তো তোমার কাছেই আছি। গাড়ির ভেতর নিস্তব্ধতা জমে উঠলো, শুধু আবিরের কাপা কণ্ঠ আর দম বন্ধ কান্নার শব্দ শোনা যাচ্ছে। গাড়িটা এসে হসপিটালের সামনে থামতে আবির এক মুহূর্ত দেরি করলো না। সারিকাকে কোলে নিয়ে প্রায় দৌড়ে ভেতরে ঢুকে গেল। মায়ের দ্রুত রিসেপশনের দিকে গিয়ে ডাক্তার আর নার্স ডাকলো। কয়েকজন এসে তাড়াতাড়ি সারিকাকে স্ট্রেচারে তুলে ইমার্জেন্সিতে নিয়ে গেল। চারপাশে তখন বিশৃঙ্খলা, কারো মুখে ভয়, কারো চোখে কান্না। ডাক্তারদের ব্যস্ত চলাফেরা দেখে অনেকে ফিসফিস করে বলতে লাগলো, অবস্থা ভালো না, বাঁচানো কঠিন হবে। কথাগুলো শুনে আবিরের যেন সব শক্তি শেষ হয়ে গেল। সে ধীরে ধীরে ইমার্জেন্সির সামনে মেঝেতে বসে পড়লো। মাথাটা দেয়ালে ঠেকে ফাঁকা দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু একটা অদ্ভুতভাবে কাঁপছে। এদিকে মাহিদ বাইরে এসে মরিয়মকে কল দিতে গিয়ে দেখলো তার ফোনে অসংখ্য মিস কল। ঠিক তখনই হসপিটালের সামনে একটা অ্যাম্বুলেন্স এসে থামলো। সাইরেনের শব্দে মাহিদের দৃষ্টি সেদিকে গেল। অ্যাম্বুলেন্স থামতে সামনে দরজা খুলে ওসমান দৌড়ে বেরিয়ে এলো, মুখে আতঙ্ক স্পষ্ট। সে দ্রুত পিছনে দরজা খুলে নার্সদের সাহায্যে ভেতর থেকে একজনকে নামাতে লাগলো। সাদা বোরকাটা পুরো রক্তে ভিজে লাল হয়ে গেছে। মাহিদের বুক হঠাৎ কেঁপে উঠলো। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার পা যেন থেমে গেল। রক্তে ভেজা সেই মেয়েটা যে তার ফুল, এই কুত্তার বাচ্চা, আমার বউয়ের এই অবস্থা কেন? কিভাবে হলো এই অবস্থা? মায়ের আগে ওসমানের কলার চেপে ধরে চেঁচিয়ে উঠল। ইতিমধ্যে ওসমানের নাকে একটা ঘুষি বসিয়ে দিয়েছে সে, কিন্তু আজ আর ওসমান চুপ করে থাকলো না। সেও মায়েদের হাঁটুতে জোরে একটা লাথি কষালো। মায়ের টলে পিছিয়ে গেল। ওসমান দাঁত চেপে বলল, এখন এসবের সময় নেই, ওকে আগে ডাক্তারের কাছে নিতে হবে। মায়ের এক মুহূর্তে ওসমানের দিকে তাকিয়ে রইল, তারপর চোখ সরে মরিয়মের দিকে ফিরল। স্টেশন নিয়ে হাসপাতালে ঢুকলো তারা। এই কেউ আছেন? কেউ একটু আসেন, আমার ফুলকে দেখেন, ওকে দেখেন একটু, ওর যাতে কিছু না হয়। মায়েদের গলা ভেঙে যাচ্ছে। করিডোরে তার আহাজারে ছড়িয়ে পড়ছে চারদিকে। মায়ের স্ট্রেচারে পাশে পাশে দৌড়াচ্ছে, পা চলছে, কিন্তু মাথা যেন কাজ করছে না। চোখ শুধু মরিয়মের মুখের দিকে, ফ্যাকাশে, নিথর, চুপ। এই কেউ নেই, কেউ নেই এখানে। গলা ভেঙে যাচ্ছে বারবার, চিৎকার করতে চাইছে, কিন্তু বুকের ভেতর থেকে শব্দ বেরোচ্ছে না ঠিক মতো। আমার ফুলকে দেখেন একটু, একটু দেখুন ওকে। হসপিটালের করিডোরে তার গলার আওয়াজ ছড়িয়ে পড়ছে। নার্স ছুটে আসছে, ডাক্তার আসছে, কিন্তু মায়েদের চোখের কিছুই পরিষ্কার না, সব ঝাপসা। শুধু মরিয়মের হাতটা দেখতে পাচ্ছে, ঝুলে আছে স্ট্রেচারের পাশ দিয়ে। সে সেই হাত দল ঠান্ডা। ফুল, ফুল, তুই কিছু শুনতে পাচ্ছ? আমি এখানে আছি, আমি আছি তোর পাশে। কণ্ঠস্বর কাঁপছে, পুরুষ মানুষ, রাগী, শক্ত, অহংকারী। সেই মাহিত এখন হাঁটু ভেঙে পড়ে যাওয়ার জোগাড়। ডাক্তার প্লিজ, ওর কিছু যাতে না হয়, ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। কেউ তাকে সরিয়ে দিল ভেতরে নেওয়ার জন্য। দরজা বন্ধ হয়ে গেল। মায়ের দরজার সামনে দাঁড়িয়ে রইল, হাত দুটো মুঠো করা। বুকের ভেতরে কি যেন ভেঙে পড়ছে একটু একটু করে। ওসমান পাশে এসে দাঁড়াতে মায়ের হঠাৎ তার কলার চেপে ধরলো। চোখ দুটো লাল হয়ে আছে রাগ আর ভয়ে। আমার ফুলের এই অবস্থায় কিভাবে হলো বল? আর তুই ওকে পেলি কোথায়? ওসমান কিছু বলার আগে মায়ের আবার ধাক্কা দিল তাকে। কথা বল। ওসমান এবার তার হাত ছড়িয়ে দাঁত চেপে বলল, শান্ত হন, শান্ত। মায়ের গর্জে উঠল, আমার বউ রক্তে বেশি আসছে, আর আমি শান্ত থাকবো? চারপাশে নার্সটা ভয়ে তাকিয়ে আছে। করিডোরে বাতাস ভারী হয়ে উঠেছে। ওসমান গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি এই রাস্তা দিয়ে আসতেছিলাম। সামনে ভিড় থেকে গাড়ি থামে, একটা রিক্সা উল্টে পড়েছিল। মায়েদের বুক ধক করে উঠল। তারপর ওসমানের গলা নিচু হয়ে গেল। রিক্সাওয়ালা ঘটনাস্থলে মারা গেছিল, আর মরিয়ম রাস্তার পাশে পড়েছিল, পুরো বোরকা রক্তে ভিজা।
মাথার পাশ দিয়ে রক্ত পড়তেছিল। মাহিদ এক পা পিছিয়ে গেল, যেন পা থেকে সব শক্তি সরে যাচ্ছে। ওসমান আবার বলল, আমি আর কিছু ভাবি নাই, মানুষজনের সাহায্য করে অ্যাম্বুলেন্সে তুলি, তারপর এখানে নিয়ে আসছি। মাহিদের শ্বাস ভারী হয়ে উঠল। সে কাপা হাতে নিজের মাথায় চাপ দিল। তার মনে হচ্ছে সবকিছু একসাথে শেষ হয়ে যাচ্ছে। ওসমান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি যাওয়ার পর মরিয়ম আস্তে আস্তে চোখ খুলছিল, খুব কষ্টে। পিটপিট করে তাকাইছিল আমার দিকে। মায়েদের বুক কেঁপে উঠল। সে নিঃশ্বাস আটকে শুনছে। ওসমানের গলা ভারী হয়ে এলো। আমারে দেখে হু হু করে কান্না করে দিছে, কিন্তু কান্না করার শক্তিও ছিল না ওর। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মায়েদের হাত দুটো কাঁপতে শুরু করলো। ওসমান নিচু স্বরে বলল, ও কিছু বলার চেষ্টা করতেছিল, বারবার শুধু একটা কথাই বলতেছিল। কি? মায়েদের গলা শুকিয়ে গেল। ওসমান চোখ নামে বলতেছিল, সারিকা আপুকে বাঁচান। মাহিদ ভাইকে বলেন সারিকাকে বাঁচাতে। কথাটা শুনে মাহিদ একদম স্থির হয়ে গেল। তার ফুল নিজের রক্তে ভেসেও নিজের কথা ভাবেনি, শেষ শক্তিটুকু দিয়েও অন্য কাউকে বাঁচানোর কথা বলেছে। মাহিদের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে দেয়ালে মাথা ঠেকে চোখ বন্ধ করলো। আজ বুকের ভেতরকার শক্ত মানুষটা যেন একটু একটু করে ভেঙে পড়ছে। ইমার্জেন্সির লাল বাতিটা তখনও জ্বলছে। করিডোর জুড়ে চাপা নীরবতা। মায়ের দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে আছে, চোখ দুটো ফাঁকা। মনে হচ্ছে চারপাশের কিছুই সে অনুভব করছে না। ঠিক তখনই ইমার্জেন্সির দরজা খুলে ডাক্তার বের হলেন। আবির সঙ্গে সঙ্গে দৌড়ে গেল তার সামনে। ডাক্তার, সারিকা কেমন আছে? ও ঠিক আছে তো? ডাক্তার ক্লান্ত চোখে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে গম্ভীর গলায় বললেন, রোগীর অবস্থা খুবই সংকটজনক, গলায় অতিরিক্ত চাপ পড়েছে। দীর্ঘ সময় শ্বাস বাধাগ্রস্ত হওয়ার কারণে শরীরে অক্সিজেনের মাত্রা অনেক কমে গিয়েছিল। আবিরের মুখের রং ধীরে ধীরে বদলে গেল। ডাক্তার আবার বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু সত্যি বলতে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আবির শুকনো ঠোঁট ভিজে কাপা গলায় বল, মানে? ডাক্তার নিচু স্বরে বললেন, রোগীর জীবন এখনো ঝুঁকির মধ্যে আছে। কথাটা শুনে আবির যেন জমে গেল। তার চোখ বড় হয়ে উঠল। কয়েক সেকেন্ড সে শুধু ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইল, যেন কথাগুলোর মানে বুঝতে পারছে না। তারপর খুব আস্তে মাথা নাড়ল। না, না। গলাটা কেঁপে উঠল। আপনি ভুল বলছেন। সারিকার কিছু হবে না। ও আমাকে ছেড়ে যেতে পারে না। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ডাক্তার প্লিজ ওকে বাঁচান, যা লাগে আমি করব, শুধু বলেন ও বেঁচে থাকবে। শেষ কথাটা বলতে বলতে তার গলা ভেঙে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। দূরে মেঝেতে বসে থাকা মাহিদও মাথা তুলে তাকালো, কিন্তু তার চোখে কোনো শব্দ নেই, শুধু গভীর অসহায় শূন্যতা। হাসপাতাল করিডোরে তখন শুধু কান্নার আতঙ্ক। বাড়ির বড়রা খবর পেয়ে সবাই চলে এসেছে। মহিলারা অবশ্য এখনো বাসায় সামিয়া বেগমের কাছে আছে। তাদের কেউই এখনো মরিয়মের দুর্ঘটনার খবর জানে না। সবাই শুধু সারিকার খবর নিয়ে ব্যস্ত। কিন্তু হাসপাতালে এসে যখন তারা মরিয়মের অবস্থার কথা জানলো, তখন যেন আরেকটা বজ্রপাত হলো সবার উপর। হাসেম আলী কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর দুই হাত দিয়ে নিজের বুক চেপে ধরলেন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। আমার মা, কথাটা বলে তিনি টলে গেলেন। হামিদ আলী দ্রুত এগিয়ে এসে ভাইকে ধরে ফেললেন। ভাই, ভাই, নিজেকে সামলো। তার নিজের গলাও কাঁপছে, চোখে পানি টলমল করছে। আমাদের মেয়ের কিছু হবে না, কিছু না, আল্লাহ আছে। কথাগুলো বলল নিজের বুকের ভেতরে ভয় তিনি লুকাতে পারছেন না। করিডোরে এক পাশে আবির বসে আছে, নড়ছে না, বলছে না, কাঁদছেও না। পাথরে মূর্তির মতো বসে আছে, চোখ দুটো স্থির হয়ে আছে সামনে দেয়ালে, যেন তার ভেতরে সব অনুভূতি এক মুহূর্তে মরে গেছে। কেউ তাকে ডাকছে, কেউ পাশে বসছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। এদিকে সবাই একসময় খেয়াল করলো মাহিদ কোথায়। কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল। হামিদ আলী চারপাশে তাকালেন। হাসেম আলী মাথা তুলে খুঁজলেন। আবিরও একবার চোখ তুলে করিডোরের দিকে তাকালো, কিন্তু মাহিদকে কোথাও দেখা গেল না। ইমার্জেন্সির সামনে নেই, করিডোরে নেই, হাসপাতালে অপেক্ষার জায়গাতেও নেই। মনে হলো এই বিশৃঙ্খলার মাঝে সে কোথাও হারিয়ে গেছে। আর কেউ জানে না এই মুহূর্তে মাহিদ ঠিক কোথায় আছে, কিংবা তার বুকের ভেতর কি ঝড় বয়ে যাচ্ছে। হাসপাতাল কোলাহল থেকে অনেক দূরে হাসপাতালের ছোট্ট মসজিদটায় সিজদায় পড়ে আছে মাহিদ। আস্থার কান্নার বাঁধ যেন ভেঙে গেছে। যে মানুষটা সবসময় নিজের আবেগ লুকিয়ে রাখতে জানে, সে আজ শিশুর মতো কাঁদছে। কিছুক্ষণ আগেই ডাক্তার তাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়েছিলেন। ডাক্তারের মুখের গম্ভীর ভাবটা দেখি মাহিদের বুক কেঁপে উঠেছিল। মিস্টার নওয়াব, আপনার স্ত্রীর অবস্থা খুবই সংকটজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এখনো বিপদ কাটেনি। যে কোনো সময় জটিলতা দেখা দিতে পারে। মায়েদের বুকের ভেতরটা হিম হয়ে গিয়েছিল। ডাক্তার আবার বলেছিলেন মাথায় গুরুতর আঘাত লেগেছে, রক্তক্ষরণের কারণে মস্তিষ্কে চাপ তৈরি হয়েছে। আগামী কয়েক ঘন্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জ্ঞান ফিরে এলেও কিছু সাময়িক বা দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক জটিলতা দেখা দিতে পারে।
এখন এই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তারপরেও ডাক্তার আরো অনেক কিছু বলছিলেন, কিন্তু মাহিদ আর কিছু শুনতে পায়নি। মনে হচ্ছিল শব্দগুলো দূর থেকে ভেসে আসছে। শুধু একটা কথাই তার মাথায় বারবার আঘাত করছিল, অবস্থা খুব খারাপ। সেদিন প্রথমবার মাহিদ বুঝেছিল মানুষ আসলে কতটা অসহায় হতে পারে। টাকা পারে না, ক্ষমতা পারে না, প্রভাব প্রতিপত্তি পারে না। প্রিয় একজন মানুষের জীবন যদি আল্লাহর হাতে ঝুলে থাকে, তখন মানুষ শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। মসজিদে ঠান্ডা মেঝেতে কপাল ঠেকে মাহিদ ফুঁপিয়ে উঠল, আল্লাহ! গলাটা বারবার আটকে যাচ্ছে। আমি আপনার কাছে অনেক কিছু চেয়েছি। ছোটবেলায় চেয়েছি, বড় হয়ে চেয়েছি, সুখ চেয়েছি, শান্তি চেয়েছি, নিজের মানুষগুলো ভালো থাকা চেয়েছি, আজও চাইছি। তার কাঁধ কেঁপে উঠল। আমার ফুলটাকে ফিরিয়ে দিন। চোখের পানি টুপ টুপ করে পড়ছে। ওকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। ওর জীবনটা ফিরিয়ে দিন। ওর কষ্টটা আমার ভাগ্যে লিখে দেন। তবু ওকে সুস্থ করে দেন। আজ মাহিদের কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ মনে হচ্ছে। ক্ষমতা, অর্থ, পরিচয় কিছুই কোনো কাজে আসছে না। কারণ ইমার্জেন্সির এক দরজার ওপাশে শুয়ে আছে তার পৃথিবী, আর সে শুধু দুহাত তুলে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে পারছে না। 2 দিন পর আজ সকালে সারিকার জ্ঞান ফিরেছে, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই সে অদ্ভুত আচরণ করছে। চোখ খুলেছে, চারপাশ দেখেছে, ডাক্তারদের কথাও শুনেছে, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে চাইছে না। অবশ্য কথা বলাটা তার জন্য সহজ নয়। গলায় গুরুতর আঘাত লেগেছে, গাড়ে শক্ত করে সার্ভাইকাল কলার পরানো। সামান্য নড়াচড়া কত কষ্ট হচ্ছে তার। সামিয়া বেগম কয়েকবার পাশে বসেছেন। মা, কিছু খাবে? সারিকা তাকিয়েছে, তারপর চোখ ফিরিয়ে নিয়েছে। কোনো উত্তর দেয়নি। কেউ রুমে ঢুকলে কিছুক্ষণ পর নার্সকে ইশারা করে। নার্স তখন বিব্রত মুখে সবাইকে বলে, পেশেন্ট এখন বিশ্রাম নিতে চান। এক এক করে সবাই বেরিয়ে আসে। কেউ জোরও করে না, কারণ সারিকা চোখের দিকে তাকালে বোঝা যায় সে এই মুহূর্তে কাউকে দেখতে চায় না। হাসপাতালে বিছানায় শুয়ে থাকা মেয়েটা যেন নিজের চারপাশে অদৃশ্য একটা দেয়াল তুলে দিয়েছে। তবে আরেকটা বিষয় সবার নজরে পড়েছে। সারিকা জ্ঞান ফেরার পর থেকে আবির আসেনি। প্রথম দিন কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি। দিনটা চলে যাওয়ার পর ও যখন আবিরের কোনো দেখা মিলল না, তখন পরিবারের সবাই ব্যাপারটা খেয়াল করলো। আর সারিকা, সে তো কিছুই জানে না। হাসপাতালে আনার পর একজন মানুষ ইমার্জেন্সির দরজার সামনে বসে কতবার ভেঙে পড়েছিল। জানে না নিজের ভাঙা কণ্ঠে কতবার তার নাম ডেকেছিল। জানে না তার নিঃশ্বাস চলছে কিনা। এই ভয়ে কত রাত একটা মানুষ চোখ বন্ধ করতে পারেনি। বোকা মেয়েটা শুধু জানালার বাইরে তাকিয়ে আছে, ভাবছে পৃথিবীটা বুঝি আগের মতোই আছে। অথচ তার অজান্তে অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু। মরিয়মের অবস্থা এখন আগের মতো সংকটজনক নয়। ডাক্তাররা বলেছে আপাতত বড় বিপদ কেটে গেছে, তবে এখনো তার জ্ঞান ফেরেনি। সাদা বিছানায় নিশ্চুপ হয়ে শুয়ে আছে সে। মনিটরের নিয়মিত শব্দ ছাড়া কেবিনে আর কোনো আওয়াজ নেই। আর সেই কেবিনটাই যেন এখন মায়েদের পৃথিবী। গত 2 দিন সে প্রায় কেবিন ছেড়ে বের হয়নি। এক কোণে জায়নামাজ পেতে নামাজ পড়েছে, কখনো জানালার পাশে দাঁড়িয়ে থেকেছে, কখনো আবার মরিয়মের বিছানার পাশে দাঁড়িয়ে তার নিঃশ্বাস দেখেছে। মাঝে মাঝে ডাক্তাররা এসে অবাক হয়ে তাকায়, মানুষটা যেন ঘুমাতেই ভুলে গেছে। পরিবারে কেউ মরিয়মকে দেখতে আসতে চাইলে মাইদ নিজেই বাধা দেয়। বেশি ভিড় হবে না, ডাক্তার নিষেধ করেছে। কথাটা বলে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কেউ জোরও করে না, কারণ সবাই জানে মায়েদের জেদের সামনে এখন কথা বলে লাভ নেই। নাব আয়েশা বেগম কতবার কেঁদে বলেছেন, একবার আমার মেয়েটাকে দেখি বাবা। মাই তখন শুধু নিচু গলায় বলেছে, জ্ঞান ফিরুক, তারপর দেখবেন। এখন ওর বিশ্রাম দরকার। কথা শেষ, আর কোনো আলোচনা নেই। প্রথম দিন বাড়ির মানুষজনের কান্নায় হাসপাতাল বাড়ি হয়ে উঠেছিল। নাব মাহিরা বেগম বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। হামিদ আলী চুপচাপ বসে থেকেও চোখের পানি লুকাতে পারেননি। ফারদিনা বেগম তসবি হাতে দোয়া পড়তে পড়তে কেঁদেছেন। আয়েশা বেগমের চোখের পানি যেন শুকাতেই চায়নি। এখনো তারা কাঁদে, এখনো দোয়া করে, কিন্তু সেই কান্নাগুলো আর মরিয়মের কানে পৌঁছায় না, কারণ সে এখনো ঘুমিয়ে আছে গভীর দীর্ঘ এক অচেতনতার ভেতরে। মায় ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো। মরিয়মের হাতটা নিজের হাতে নিল। হাতটা এখন আর আগের মতো ঠান্ডা নয়। এটি যেন একটু স্বস্তি পেল সে। নিচু গলায় বলল, মীর, সবাই তোর জন্য অপেক্ষা করছে, এবার চোখ খুল। মায়ের কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, জানিস ফুল, আমি কোনোদিন ভালো মানুষ ছিলাম না। কথাটা বলে তিক্ত হেসে ফেলল সে। অনেক অন্যায় করছি, অনেক রাগ করেছি, অনেক মানুষকে কষ্টও দিয়েছি। তার দৃষ্টি গিয়ে থামলো মরিয়মের শান্ত মুখটায়। তুই তো সবসময় বলতিস আমি বদমেজাজি, কথায় কথায় ধমক দিই। আসলে তুই ভুলও বলতিস না। মায়ের নিচু হয়ে মরিয়মের হাতটা নিজের 2 হাতের মধ্যে নিয়ে নিল। আমি অনেক খারাপ মরিয়ম, অনেক। গলাটা ধীরে ধীরে ভারী হয়ে এলো। কিন্তু তাই বলে আমার সঙ্গে কথা না বলে থাকবি? একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। এত বড় শাস্তি দিবি আমাকে? কোনো উত্তর নেই, শুধু মনিটরের নিয়মিত শব্দ। মাহিদ মাথা নিচু করলো। তুই জানিস না এই 2 দিনে আমি কতবার ভয় পেয়েছি।
ডাক্তার যখন বলল তোর অবস্থা খারাপ, তখন মনে হচ্ছিল কে আমার বুকের ভেতর থেকে সবকিছু ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তার কণ্ঠ কেঁপে উঠল। আমি তোকে কোনোদিন ঠিকমতো বলিও নি তুই আমার জীবনে কতটা জায়গা নিয়ে ফেলছিস। সে মরিয়মের হাতের পিঠে কপাল ঠেকালো। রাগ কর, ঝগড়া কর, সারাদিন মাথা খা, আমি কিছু বলবো না। একটু থেমে আবারও বলল, শুধু একবার চোখ খোল। মায়েদের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি অনেক খারাপ হতে পারি ফুল, কিন্তু তুই ছাড়া থাকতে পারবো না, এই কথাটা আজ বুঝতে পারছি। কেবিনটা আবার নীরব হয়ে গেল, আর সেই নীরবতার মাঝে মায়ের বসে রইল, মরিয়মের হাতটা শক্ত করে ধরে। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।